হ্যাঁ, দেখা যাচ্ছে, পেজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। দেখা যাচ্ছে। এটা ছিল হচ্ছে আমরা যে শেয়ার নিজে না কিনে যদি এর রাইটটা আর একজনের মাধ্যমে কেনাই, তাহলে এই বেনিফিটটা হুম, আমার ইনকাম ফ্রম হুম, এমপ্লয়মেন্টের ভিতরে চলে আসবে, এই 20,000 টাকা। হুম, যেহেতু আগেরটার মতো হুম, এখানে কোনো কস্ট নাই, যার কারণে পুরোটাই আমার ইনকামে চলে আসবে। হুম, কেস নাম্বার 5, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ফর নন রেসিডেন্ট। একজন নন রেসিডেন্টের ক্ষেত্রে কি হবে ইনকাম ফ্রম ক্যালকুলেশন হয়? যদি একজন বাংলাদেশি এক্স, যেমন এক্স স্টেজ ইন বাংলাদেশ লেস দেন 183 days অনলি এমপ্লয়েড ফর 6 months। অনেক ফরেনার বাংলাদেশে আছে যে আমাদের, যেরকম অনেক সময় বলতে পারে, যারা যেগুলো আমাদের মোংলা সাইডে, যারা টেম্পোরারি বেসিস হুম, বা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনার বাংলাদেশে কাজ করতে আসে, যেগুলো 6 মাসের জন্য কাজ করতেছে, ঠিক আছে? সেই হুম, ক্ষেত্রে যদি সে হুম, টোটাল 183 দিনের কম বাংলাদেশে অবস্থান করে, সেই ক্ষেত্রে তার তো হুম, এই বাংলাদেশ থেকে যে ইনকাম করছে তার জন্য তো বাংলাদেশ ট্যাক্স দিতে হবে। সেইটার ক্যালকুলেশন কি হুম, হবে, মানে এটাই বলতেছি। আপনার যদি ফরেনার হয়, যেহেতু আমরা ওইদিকে যদি কাজ হুম, করি, তাহলে ওইদিকে আপনার মঙ্গল হচ্ছে ডিপিজেডে আপনার ফরেনার এমপ্লয় যারা আছে, হুম, তাদেরটা যদি করার অপরচুনিটি হয়, তাদের ক্ষেত্রে এরকম। তাহলে সে মান্থলি এই মেইন ফোকাস হচ্ছে আপনার 183 ডেজের কম যদি থাকে বাংলাদেশে, তখনই সে নন রেসিডেন্টের কাতারে পড়ে যাবে। বেশি 183 ডেজের বেশি থাকলে সে তখন আবার রেসিডেন্ট যেই কন্ডিশন সেই কন্ডিশনে পড়বে। তাহলে আপনার মান্থলি বেসিক স্যালারি আচ্ছা, হচ্ছে 2 লাখ। মান্থলি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটা এই যে যেমন আপনার কোম্পানি থেকে যাদের এই যে বাসা ভাড়া বা কোয়ার্টার দিয়ে দেয়, তাদের জন্য এটা 75,000 হুম, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আপনার ভাড়া মুক্ত আবাসন সুবিধা যেটা, কার ফ্যাসিলিটি দেয় 2750 সিসির কার ফ্যাসিলিটি। তাহলে আমরা বলছিলাম ওই 1500 সিসি পর্যন্ত এক রেট, আর 1500 সিসির উপরে গেলে আর এক রেট। তাহলে এখানে জাস্ট আপনাকে বলে দিবে কার ফ্যাসিলিটি কত সিসি, কার ফ্যাসিলিটি সে গ্রহণ করে। ইনভেস্টমেন্ট ইন লিস্টেড কোম্পানি শেয়ার এত টাকা, ইনভেস্ট মিউচুয়াল ফান্ড এত টাকা। এটা ছিল প্রবলেম। এই সলিউশনটা দেখি এবার। তার বেসিক স্যালারি কত? এই 20,000, 2 লাখ ছিল মান্থলি। আর সেই বাংলাদেশে ছিল কতদিন? মাত্র 6 মাস। 6 মাসের জন্য আমরা হুম, এই 6 দিয়ে গুণ দিলাম। রেন্ট ফ্রি 12 লাখ। অ্যাকোমোডেশন, ঠিক আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনও আপনার যে কয় মাস থাকবে সেই কয় মাসের জন্য আপনার ভাড়া কাউন্ট হবে। কার ফ্যাসিলিটি ছিল 1500 সিসি পর্যন্ত। মনে আছে এটা? 1500 সিসি পর্যন্ত কত, আর 1500 সিসির উপরে গেলে কত? এই যে কার ফ্যাসিলিটি 25,000, 10,000 10,000 না, আর, 25,000। হ্যাঁ, 25,000। তাহলে আমার এই 2700, ওই 1500 সিসির উপরে হচ্ছে 25,000, তা পঁচিশ 25,000। হাজার গুণ হ্যাঁ। 6 টোটাল আমার এত টাকা ট্যাক্সেবল ইনকাম। এর থেকে ওই একইভাবে হুম, কন্ডিশন 1/3 বাদ যাবে ট্যাক্সেবল ইনকাম। তারপরে এই ট্যাক্স লাইবিলিটি 30% ফ্ল্যাট রেট। নন হুম, রেসিডেন্টের ক্ষেত্রে আপনার কোনো স্ল্যাব পড়ে না, ডাইরেক্ট স্ল্যাব। ফ্ল্যাট হুম। রেট 30%, এটা মাথায় রেখেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর আসেন এই এবার যদি এই যে নোট, অ্যান এসএসসি ইজ নন রেসিডেন্ট, রিবেট অন হুম, ইনভেস্টমেন্ট ইজ নট অ্যালাউড, এটা মাথায় রাখেন। এটা হচ্ছে একদম ফোকাস, আমি হুম, এটা নোটসে দিয়ে দিছি এটা। ফরেনারদের ক্ষেত্রে হুম, কোনো রিবেটের ফাংশন আসবে না আমাদের। এটা রেসিডেন্ট হলে কি করতাম, 1/3 বাদ দেওয়ার পরে হুম, যেটা ট্যাক্সেবল ইনকাম, এরপরে ট্যাক্স হুম, লাইবিলিটি 4,50,000। তারপর আবার কি করতাম, এই দেখেন দুইটা হুম, লিস্টেড কোম্পানি শেয়ার, মিউচুয়াল ফান্ড শেয়ার, এই টোটাল 5 লাখ, হুম, 5 লাখ, 10 লাখ, 10 লাখের পরে আমরা 15% রিবেট ক্লেম করতাম, ওই যে রিবেটের ক্যালকুলেশন করতাম, করে এ থেকে বাদ দিতাম। হুম, কিন্তু ফরেনার হুম। হলে তাদের ক্ষেত্রে কোনো রিবেটের ফ্যাসিলিটি তারা পাবে না। ঠিক আছে, নোটস। ওরা যে 183 বেশি দিন থাকতো, তখন একশো, মনে হয় তারা রেসিডেন্ট। হ্যাঁ, 183 দিনের বেশি থাকলে তখন রেসিডেন্টের কাতারে পড়বে আবার। হম, বুঝতে পেরেছি। তখন আর তখন বাঙালিকে, তখন বাঙালিদের সিলাবে পড়তো। হ্যাঁ, বাঙালি গেছিলাম হয়ে পড়ে যাবে তখন। হুম। ঠিক আছে, এবার আসি রেন্ট, রেসিডেন্ট নন রেসিডেন্ট নিয়ে আরেকটা ক্লাস করবো। ওর ভিতরে অনেক জটিলতা আছে, এগুলো দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। আলাদা আলাদা। এবার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা কি দেখেন, আমি ওইখানে আপনাদের প্রত্যেকটা হেড যেরকম বাংলায় দেখা গেছি, প্রত্যেকটা হেড রিলেটেড কিন্তু ম্যাথমেটিক্স। এই জন্য এই হুম, ম্যাথমেটিক্স এর সাথে রিলেটেড করে ওইটা যদি রিলেট করে পড়েন, তাহলে দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার রেন্ট ফ্রি হুম, অ্যাকোমোডেশনটা কি দেখেন, এটা হচ্ছে আপনার ভাড়া মুক্ত আবাসন সুবিধা, কোনো ভাড়া দেওয়া লাগবে না। বলছে আপনি চাকরি করবেন, কোম্পানি কোয়ার্টার আপনাকে দিয়ে দিছি, সেই কন্ডিশন এটা। মিস্টার এক্স হুম, ইজ পেইড মান্থলি বেসিক স্যালারি, ধরুন মিস্টার এক্স কে 40,000 টাকা বেসিক স্যালারি দেয়, ডিয়ারনেস অ্যালাউন্স 3,000। সে কি করে, হি অ্যাভেলস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, দ্য এমপ্লয়ার হ্যাজ সিমিলার ফ্ল্যাট ইন দ্য সেম বিল্ডিং হুইচ ইজ রেন্টেড আউটসাইড পার মান্থ। ওই একই বিল্ডিং এ হুম, আপনার মালিক কি করে, মালিকের আর একটা ফ্ল্যাট আছে। মালিকের ধরো ওই একই বিল্ডিং এ 4টা ফ্ল্যাট, একটা হুম, ফ্ল্যাটে আপনাকে থাকতে দিছে, আর একটা ফ্ল্যাট সে কি করছে, ভাড়া দিছে। হুম, হুম, কোথায়? এই যে রেন্টেড আউটসাইড পার মান্থ, আর হুম, একটা ফ্ল্যাটে
পার মান্থ 20,000 হুম টাকায় আর বাইরে ভাড়া দিছে, আর একটাতে আপনাকে থাকতে দিছে ফ্রি। হুম 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 মান্থলি রিজনেবল রেন্ট অফ দ্য ফ্ল্যাট, এই মান্থলি হুম এই ফ্ল্যাটের যে অ্যাকচুয়াল যে ভাড়া সেটা হওয়ার কথা 25,000, কিন্তু হুম আপনার এই পরিচিত হতে পারে বাইরের লোক, অথবা একটু কমে ভাড়া দিচ্ছেন। যেমন আমরা বাসায় উঠছি তখন বলছে এই জায়গার ভাড়া এত, আপনাকে সাথে আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আপনাকে জন্য কিছু ছাড় দিচ্ছি। এইটা লাইকওয়াইজ এরকম। হুম মান্থলি রিজনেবল রেন্ট অফ দ্য ফ্ল্যাট 25,000, তার বাইরে যেটা ভাড়া দিচ্ছে সেটা 20,000, এই সেম ফ্ল্যাটে আপনাকে থাকতে দিচ্ছে ফ্রি। সেই ক্ষেত্রে হুম আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ক্যালকুলেশনটা কেমন হবে দেখেন। অ্যাকচুয়াল রেন্টের রেন্ট ভ্যালু কত? এই যে অ্যাকচুয়াল যে রেন্ট দিচ্ছে কত, 20,000 টাকা। তা 20,000 গুণ হুম 12। আর রিজনেবল রেন্ট কত? 25,000। অ্যাকচুয়াল এই জায়গার ওই ফেয়ার হুম মার্কেট ভ্যালু যেভাবে বলে না, ঠিক ওই রকম ভাবে হুম এই জায়গার রিজনেবল রেন্টটা হচ্ছে 25,000। আর হুম অ্যাকচুয়ালি আপনি ভাড়া দিচ্ছেন হচ্ছে 20,000। তাহলে হুম আপনার এই দুইটার ভিতর কম্পারিজন করে অ্যানুয়াল ভ্যালু হবে আপনার রেন্টের। যখন আমরা ইনকাম ফ্রম রেন্ট ক্যালকুলেশন করব, সেই তার ভিতরে একটা ক্যালকুলেশন আছে, যেহেতু এই জায়গার পোর্শনের সাথে রিলেটেড, সেহেতু যতটুকু অংশ রিলেটেড ততটুকু অংশই আমরা দেখাচ্ছি। তাহলে অ্যানুয়াল ভ্যালু অফ অ্যাকোমোডেশন আপনার হবে এই দুইটার ভিতর হায়ার ওয়ান। মানে এই দুইটার ভিতর হুম অ্যাকচুয়াল রেন্ট আর রিজনেবল রেন্টের ভিতর যেটা বেশি, সেইটা হবে অ্যানুয়াল হুম ভ্যালু। আর এর সাথে হুম আপনার যে বেসিক স্যালারি আর ডিয়ারনেস অ্যালাউন্স টোটালটা যোগ করলে টোটাল আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট কত আসবে? 8,16,000। এখন বলতে পারেন হুম যে ভাই আমার তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিছে, যে আমার তো ওই ফি কোম্পানি থেকে আমাকে ফ্রি থাকতে দিছে। তা ফ্রি থাকতে দেওয়া একটা আপনার বেনিফিট কয় রকম আছে? একটা আছে ক্যাশ বেনিফিট, আর একটা আছে ক্যাশলেস বেনিফিট। দুই রকম আছে না? সাপোজ ধরেন হুম আপনি যদি এখন টিউশনি করাতেন, না আপনার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বোঝাই, আপনি যদি এখন টিউশনি করাতেন তাহলে আপনার ওই টিউশনি থেকে নগদ ইনকাম হতো। এখন হুম সেই জায়গায় আপনি কি করতেছেন? ট্রেডিং করতেছেন। এইটা নগদ হুম বেনিফিট হবে না, এটা ফিউচার বেনিফিট। তা আপনার টাইমিং দুই রকম আছে। একটা টাইম থেকে ইনস্ট্যান্ট ইনকাম হয়, আর একটা টাইম হচ্ছে ইনভেস্টমেন্ট আকারে চলে যায়, যেটা থেকে ফিউচার ইনকাম আসে। হুম ঠিক আছে, দুইটাই কিন্তু মানুষ কিন্তু দুই রকমই করে। ইনস্ট্যান্ট ইনকামও সাথে ইনভলভ থাকে, আবার কিছু টাইম ইনভেস্ট করে যেটা ফিউচার ইনকাম আসবে। তা এই জায়গা কিন্তু আপনার হুম সেই কনসেপ্ট যে উনি যদি এইখানে থেকে এই যে যে ইটা মানে কোম্পানি বেনিফিট দিচ্ছে তাকে রেন্ট ফ্রি, হুম তাহলে যদি ক্যাশ টাকা দিত, ওইটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যদি কোম্পানি আপনাকে ক্যাশ টাকা দিত তাহলে আপনার ইনকামের ভিতরে আসতো কি আসতো না? আসতো। তা ক্যাশ টাকা না দিয়ে বলছে ভাই তোমাকে থাকার জায়গা দিচ্ছি, এই জায়গাতে ভাড়া সে ভাড়া দেওয়া লাগবে না, তাহলে কি আপনাকে ক্যাশলেস বেনিফিট দিচ্ছে না এটা? হুম তাই ক্যাশলেস বেনিফিট দেওয়ার কারণে ক্যাশ মানে ক্যাশে বেনিফিট দিক বা ক্যাশলেস বেনিফিট দিক, ও মানে বোথ উইল বি ইনক্লুডেড ইন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। দুইটা হুম কন্ডিশনই আপনার ইনকাম দিতে চলে আসবে। আর যারা সরকারি চাকরি থাকে তো ঘর ভাড়াটা তো তাদের আসতেছে না, না না, ইনকামের মধ্যে আসতেছে এটা না। তো এটা তো নন গভর্নমেন্টের হিসাব। হুম হুম গভর্নমেন্টের হিসাব তো এটা বললে আলাদা। স্যারকে। ঠিক আছে, হুম হুম গভর্নমেন্ট হিসাব তো আলাদা। আলাদা, হ্যাঁ। এবার আসেন অ্যাকোমোডেশন একটা কনসেশনাল রেট, মানে ভাড়া ঠিকই দিছে আপনাকে, একটু কিছু কমে দেখা গেলো 20,000 টাকা ভাড়া, তো আপনারা বলছে ভাই আপনি 10,000 টাকা দিয়েন, কিছু টাকা হুম ভাড়া দিয়ে। এই সব কিছুই সেম আছে, শুধুমাত্র আপনার যে অ্যানুয়াল ভ্যালু যেটা আসতেছে তার থেকে কি করছে দেখেন, দ্য এমপ্লয়ার হ্যাজ এই যে হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ অ্যাকোমোডেশন একটা কনসেশনাল রেট মান্থলি, মানে এই 10,000 টাকা ভাড়াটা এমপ্লয় দিয়ে দেয়। তাকে বলছে আপনার পুরোটা দেওয়া লাগবে না, আপনার 20,000 টাকা ভাড়াতে আপনি 10,000 টাকা দিয়েন। তাহলে যতটুকু হুম অংশ এমপ্লয় বিয়ার করবে ততটুকু অংশ বাদ যাবে। এই জায়গায় সেটাই হুম হচ্ছে দেখেন, অ্যানুয়াল ভ্যালু ওই একই হবে 3,00,000, তার ভিতর থেকে এমপ্লয় যতটুকু বিয়ার করছে ততটুকু আমরা বাদ দিছি, আর কিছু না। এই বাদ দেওয়ার পরে যতটুকু সেইটাই অ্যাকোমোডেশন ভ্যালু। বোঝা গেছে, এমপ্লয়ি যতটুকু বিয়ার করবে অতটুকু বাদ যাবে। আর যদি বিয়ার না করে পুরোটাই আপনার ইনকামের সাথে অ্যাড হবে। হুম এরপর আসেন ইনকাম ফ্রম এমপ্লয় শেয়ার স্কিম। এটা দেখেন ওইখানে যেটা উপরে দেখাই ওটা শর্ট ফর্ম, এটা একটু লেন্দি। মিস্টার এক্স হ্যাজ বিন গ্রান্টেড অপশন ওভার 10,000 শেয়ার্স অফ ওয়াই লিমিটেড। এই ওয়াই লিমিটেড কোম্পানি আপনাকে কি করছে? 10,000 শেয়ার দেখা যাচ্ছে। অপশনের
গ্রান্ট করছে, মানে আপনি 10,000 শেয়ার কোম্পানি থেকে নিতে। এই যে প্রত্যেকটা কোম্পানি তার স্কিম থাকে, যারা ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি করলে ব্যাংক থেকে আলাদা বেনিফিট দেয় না তাদের, তাদের যদি লোন দেয় তাদের হুম, ক্ষেত্রে দেয়। ইন্টারেস্ট রেট কিন্তু হুম, একদম সর্বনিম্ন। বাইরে যে হুম, হুম, বাইরে যে লোন দেয় তাতে যে ইন্টারেস্ট রেট একরকম, আর যারা এমপ্লয়, ব্যাংকের এমপ্লয় যারা, তাদের ক্ষেত্রে কিন্তু স্কিমগুলো আলাদা থাকে। তা যারা হুম, কোম্পানিতে চাকরি করে বা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন স্কিম দেয় যে আমরা কোম্পানি শেয়ার ছাড়তেছি, তাই সেটা বাইরে ছাড়লে একরকম রেটে দেয়, আর কোম্পানি হুম, এমপ্লয়রা যদি নেয় তাদেরকে আলাদা আলাদা ছাড় দিয়ে সেই রেটে দেয়। তাই এটা বলছে যে হুম, ওয়াই কোম্পানি তার এমপ্লয় মিস্টার এক্স তাকে 10,000 শেয়ার অপশন গ্রহণ করার জন্য তাকে অপরচুনিটি দিচ্ছে। সে এই ক্ষেত্রে কি করছে, শেয়ার স্কিম কন্ডিশন ওয়াজ দ্যাট, এটা কন্ডিশনটা কেমন ছিল, মিস্টার এক্স হ্যাজ টু ওয়ার্ক ইন কোম্পানি ফর নেক্সট 3 ইয়ার্স। আপনাকে 3 বছর চাকরি করতে হবে, তাইলে আপনি শেয়ার স্কিমের বেনিফিটটা পাবেন। মানে কন্ডিশন ছাড়া তো আর আপনাকে এক্সট্রা বেনিফিটের কোনো অপশন দিবে না কোম্পানি, সহজ হিসাব। হুম, প্রাইভেট জবগুলো অনেক মানে কড়াকড়ি রুলে চলে, যে আপনাকে কন্ডিশন যে 3 ইয়ার্স থাকবেন তাহলে আপনি শেয়ার স্কিমের আওতায় আসবেন, তাহলে আপনি শেয়ার নিতে পারবেন। তা মিস্টার এক্স কন্টিনিউ দেখেন করলো কবে, 24 সালের 21 ডিসেম্বর। সে জয়েন করছিল কবে, 1 জানুয়ারি 2020। আর সে চাকরিটা কন্টিনিউ করছে 24 সাল পর্যন্ত। তাহলে আপনার 3 বছর সে কিন্তু ফিল আপ করছে, তাহলে কি করলো, সে কন্ডিশন মিট করছে। এবার সে এই মিস্টার এক্স ওয়াজ গ্রান্টেড 10,000 শেয়ার অ্যাজ অন 31 ডিসেম্বর 2024। আমি ডেটগুলো কেন দিছি, এই জায়গায় একটা খেলা আছে, খেয়াল করেন। হুম, আপনার জয়েন করছে 1 জানুয়ারি 2022, আর চাকরি শেষ করছে 31 ডিসেম্বর 2024। হুম, কন্ডিশন ছিল 3 বছর থাকলে সে এই অপশনটা নিতে পারবে। তা যেহেতু সে 3 বছর ছিল, অপশনটা এখন সে নিবে কিভাবে দেখেন। এখানে দিছে ফেয়ার ভ্যালু অফ দ্য শেয়ার 22, 23, 24। প্রত্যেক বছরের শেয়ারের ফেয়ার ভ্যালু আলাদা আলাদা ছিল না? হুম, আলাদা থাকার কারণে আপনার দেখেন এই মিস্টার এক্স পেইড শেয়ার ট্রান্সফার ফি অ্যাজ পার কন্ডিশন অফ শেয়ার স্কিম। এইটা একটা, তার ওই যে শেয়ার যে সে যে বেনিফিটটা নিবে তার জন্য হুম, সে একটা ফি তাকে জমা দিতে হয়েছিল, যে এই স্কিমের আন্ডারে যে বেনিফিট নিতে গেলে একটা ফি দিতে হবে। সেই ফিটার দাম ছিল যে 60,000 টাকা। হুম। তাহলে এটা তার কস্ট প্রাইস। তাহলে আমরা দেখি ফার্স্ট ইনকামে প্রাইজ। কতটুকু যাচ্ছে। ইনকাম ফর এমপ্লয়মেন্ট ফেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার অ্যাট গ্রান্ট ডেট। এটা দেখেন আমি বোল্ড করে দিচ্ছি। এই ট্যাক্সের প্রত্যেকটা ওয়ার্ডের ভিতর কিন্তু খেলা থাকে। এই গ্রান্ট ডেটটা কি, আপনার তিনটা তিনটা রেট আছে দেখেন এই জায়গায়, 22, 23, 24, এক এক বছর এক এক রকম রেট। হুম, কিন্তু শেয়ারটা আপনাকে গ্রান্ট করতেছে এন্ড অফ দ্য টাইম। এন্ড অফ দ্য টাইম কবে, এই যে 31 ডিসেম্বর 2024। হুম, তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু গ্রান্ট, ওই এট দ্য গ্রান্ট ডেট, যেই ডেটে আপনাকে অনুমোদন করতেছে সেই ডেটে ভ্যালু ছিল কত, 300। তাহলে আমরা 300। কিন্তু দেখেন এই জায়গায় শেয়ার, কতগুলো শেয়ার, 10,000 শেয়ার, 10,000 শেয়ারকে গুণ দিছি কত দিয়ে, 300 দিয়ে। হুম। এটা কি বোঝা গেল, দেখেন এটা কোথা থেকে আসছে আমি না, দেখাচ্ছি। 22 সালে। না, যখন সে নিছে তখন তো 22 সালে নিছিল। না কিন্তু না। যেহেতু আমরা লাস্ট সালে আমরা হিসাব করতেছি, হুম। 24 সাল, হ্যাঁ, 24 সালে যে ভ্যালু ছিল সেটা আমরা ধরবো। এইটা হচ্ছে 24 সালে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেদিনকে আপনি ওই শেয়ারটা প্রাপ্তি হচ্ছেন, শেয়ারটা প্রাপ্তি কবে হচ্ছেন, আপনার কন্ডিশন ফিল আপ করছেন 24 সাল। কবে, 21 ডিসেম্বর। হ্যাঁ, বুঝতেছি। যেই ওই জায়গা গ্র্যান্ড ডেট মানে ওইটা। গ্র্যান্ড ডেট মানে ওইটা, বুঝতে এন্ড পেরেছি। অফ দ্য টাইম, যখন আপনাকে জ্ঞান, যেই ডেটে জ্ঞান করতেছে, হুম, মানে যেই বুঝতে ডেটে পেরেছি। আপনাকে অনুমোদন করতেছে যে না আপনি কন্ডিশন ফিল আপ করছেন, যার কারণে আপনাকে, আপনি যদি এইটা যদি এই জায়গায় এরকম হতো যে 24-এর জায়গা 23 হতো, তাহলে তো আপনার হুম। কন্ডিশনই ফিল আপ করেনি, সেই ক্ষেত্রে এটা। আপনার এটা এই শেয়ার স্কিমের আওতাটা আসতো না, এই বেনিফিটটা আসতো না, শুধু হুম, কস্টটা আসতো। আসতো না। হুম। ঠিক আছে। এবার দেখেন জি। এই জ্ঞান ডেটে এত তার কস্ট ছিল কত, 60,000। তাহলে বাকি এই যে টাকাটা, এই টাকাটা আপনি ইনকাম ফর এমপ্লয়মেন্টের চলে যাচ্ছে। এইটা এটা বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। টোটাল ফেয়ার মার্কেট থেকে কস্ট প্রাইসটা আমি বাদ দিছি, আর কিছু না। এবার দেখেন এটা ছিল কত, হুম, 34-2। আমি জাস্ট একটা ফাইল হুম, শেয়ার করি, এই কথাটা একটু দেখেন। হুম। বাংলাটা শেয়ার করি। হুম। আসছে এটা, হুম, বাংলাটা দেখা যাচ্ছে ফাইলটা। হুম, দেখা যাচ্ছে। এই দেখেন এই যে আমি এই যে সেকশন গুলো বলতেছি, এই হচ্ছে 34-1। ঠিক হ্যাঁ। আছে, 34-1, 34-2, 34-2। কি বলছি দেখেন, কর্মচারী শেয়ার স্কিমের অধীন শেয়ার প্রাপ্ত হলে
এই শেয়ার স্কিমের অধীন শেয়ার, ওই জায়গা কি শেয়ার স্কিমের অধীন শেয়ার পাইছে, 3 বছর কন্ডিশন ফিল আপ করছে। শেয়ার প্রাপ্তির বছর এই যে আমি বোল্ড করে দিছি। আমাদের সিএ প্রফেশনের একটা মেইন ফ্লেভার হচ্ছে আপনার যে মেইন কথাগুলা, কারণ আমরা কোন পয়েন্টে বোল্ড করতে হয়, কোন পয়েন্টে আপনার ক্যাপিটাল ইউজ করতে হয়, এইগুলো কিন্তু আমাদের সিএর বই থেকে শেখা, বুঝছেন? আপনার সিএর বইতে সব কথার ভিতর যেই জায়গায় একদম কি পয়েন্ট, যেই মেইন পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু বোল্ড করা। পুরো বইতে দেখবেন যত জায়গা মেইন মেইন ফোকাসিং পয়েন্ট সব বোল্ড করা থাকে। যার কারণে আমরা কোনো শীট তৈরি করলে ফোকাসিং পয়েন্টগুলো সে বোল্ড করে দিই। তা এই যে শেয়ার প্রাপ্তির বছরে শেয়ারের ন্যায্য বাজার মূল্য বিয়োগ শেয়ারের অর্জনের ব্যয়, আমরা কি করছি জায়গা শেয়ারের ন্যায্য বাজার মূল্য ফেয়ার মার্কেট ভ্যালু থেকে শেয়ারের কস্ট প্রাইসটা বাদ দিছি। এবং সেটা করছি কবে? শেয়ার প্রাপ্তির বছরে। শেয়ার প্রাপ্তি কবে? 2024 সালে। তো এইটা কিন্তু একদম মেইন, এই জায়গার কিওয়ার্ড কিন্তু এটা। এই কিওয়ার্ডটা যদি কেউ স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু ওই জিনিসটা ধরতেই পারবেন না যে এই জায়গা আমরা কি করছিলাম। যে এই যে আবার শেয়ার করতেছি ওইটা, এই যে এই জায়গায় কি ছিল শেয়ার প্রাপ্তির বছরে। এই শেয়ার প্রাপ্তির বছর বলতে এই যে গ্রান্ট ডেটটা বোঝাচ্ছে, এই গ্রান্ট ডেটটা শেয়ার প্রাপ্তির বছর। তাহলে ওই জায়গা যেটা ছিল 300 টাকা, এই 300 টাকায় কিন্তু আমরা কনসিডার করছি। আমি এই জন্য বারবার বলতেছি, আপনার ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতর কিন্তু ওই লেখার ভিতর কিওয়ার্ড কোনটা এইটা কিন্তু বোঝা একটা ফ্যাক্ট। যার কারণে আপনার স্টাডি করতে গেলে দেখবেন অনেক জায়গায় আমি বাংলা লেকচার শিটটা এই জন্য দিচ্ছি না। কারণ বাংলাটা যখন আপনি বুঝবেন, এই যে বোঝাই দিচ্ছে, এই বোঝাই দেওয়ার পরে দেখবেন পড়তে গেলে ইজি লাগবে। আদারওয়াইজ কিন্তু ওইটা ব্ল্যাঙ্ক আইতে পড়তে গেলে দেখবেন যে অনেক কিওয়ার্ড স্কিপ করে চলে যাবেন, কারণ কনসেপ্টের একটা জায়গার একটা বুঝবেন। এবার দেখেন জাস্ট আমি আচ্ছা স্পেসিফিক বাপি, আমার তো কোশ্চেন আছে এখানে। বলেন। সে তো 3 বছর আগে নিয়েছিল এটা, তাই না? 3 বছর আগে জয়েন করছিল। জয়েন করেছিল, এখন জয়েন সে করে, বেনিফিট পাচ্ছে লাস্টে। আমরা লাস্ট বছরের যে 300 টাকা, হ্যাঁ। সেটাই আমরা ওইখানে যে গেইন আসলো সেটুকুই আমরা নিচ্ছি। কিন্তু তো 2 বছরও তার গেইন আছে। না না, কারণ প্রথম বছর ছিল 100 টাকা, পরের বছর 200 টাকা। হ্যাঁ ওইখানে 100 টাকা তার গেইন ছিল। হ্যাঁ। পরবর্তী বছরে যে আরো 100 টাকা, মানে মোট প্রথম থেকে তো আরো 200 টাকা তার গেইন হলো, হুম। তাই না? হ্যাঁ। তা ওইগুলো আমরা বিবেচনায় নিচ্ছি না, তার কারণ হচ্ছে যে আমরা তো লাস্ট বছরেরটাই খালি হিসেব করতেছি। এই যে ভাই কি, কি এই জায়গার কি ওয়ার্ড, কি সেন্টেন্স হচ্ছে এটা, দেখেন কি বলছে এটা। শেয়ার স্কিম কন্ডিশন ওয়াজ কি ছিল, মিস্টার এক্স হ্যাজ টু ওয়ার্ক ইন কোম্পানি ফর নেক্সট 3 ইয়ার্স। কি সেন্টেন্স হচ্ছে এটা? আপনাকে যদি 3 বছর থাকেন, আমি উপরে যে ম্যাথটা দেখাইছি তাহলে আমরা ওইটা, এটা পাবো। ওইটা ছিল কিন্তু ঢালাও, এক ঢালাও কথা। আর এইটা কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও এটা ভাই। হুম। আপনি যদি কোম্পানিতে 3 বছর থাকেন তাহলে বেনিফিট পাবেন, আদারওয়াইজ পাবেন না। হুম, বুঝতে পারছি। ঠিক আছে। সেক্ষেত্রে মনে রাখতে হবে লাস্ট বছরের যে মূল্য থাকবে সেটা আমরা নিব। হ্যাঁ, কন্ডিশন যদি ক্লিয়ার? ফিল আপ করে তাহলে, আদারওয়াইজ না। আমিও তো এই না, জায়গায় এই থাকতো, ঠিক আছে। এই দেখেন, এই শুধু এই 3 দিতাম, এই জায়গায় আর কিছু না। এই জায়গা তাহলে যদি, আর আসতো না এটা। তাহলে এই জায়গায় কোনো ইনকামই আসতো না। হুম। ঠিক আছে, এই জায়গা কি আসতো? হ্যাঁ, মার্কেট। এই 60,000 তখন ওই কস্টটা কি তুমি হতো ভাই? টেস্ট করতে কস্টটা কি পারবে? কোনো বিবেচনা, তখন কস্টে কোনো বিবেচিত আছে কস্টটা? একটু কোনো এখানে খরচ দেখানো? আপনার, এই যা বলছে 3 বছর থাকলে শেয়ারটা পাবে, আদারওয়াইজ শেয়ার তো পাবেই না। ঠিক আছে, এই 23 ও সাল যদি শেয়ারই হতো, পাবে না। সে তো শেয়ার স্কিমের বেনিফিটই পাচ্ছে না, গেল। সেই হুম, ক্ষেত্রে হুম, আপনার হুম, হুম, এই জায়গা, এই কস্ট অফ অ্যাকোয়ারিং যে শেয়ার, এই টাকাটা আপনাকে ব্যাক করে দিত যদি এরকম হতো যে আপনার কাছ থেকে হুম। প্রতি মাসে বা প্রতি বছরে কেটে নিবে এত টাকা। যার কারণে হ্যাঁ, আপনাকে 3 বছর পরে এই বেনিফিটটা দিবে। এবার হ্যাঁ। আপনাকে যেই টাকা কেটে রাখছে এই টাকাটা আপনাকে তখন ব্যাক করে দিত। হুম, এই ব্যাক বুঝতে করে পারছি। দিলে এই কস্ট অফ অ্যাকোয়ারিং শেয়ার, এই 60,000 টাকা এইটাই আপনার ইনকামে চলে আসতো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। বোঝা গেছে? এই হচ্ছে আপনার হুম, কন্ডিশন বেসিস যে ম্যাথমেটিক্স এইগুলা। এবার দেখেন জাস্ট আমি একটা ওই ইটা দেখাই, স্পেসিফিক মেনটা দেখাই। এই যে এটা, যেটা মানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই আনা হয়েছে এখানে। আমি জাস্ট বেসিক স্যালারি, হাউস রেন্ট, কনভেন্স, ডিয়ারনেস, এই দেখেন এই ট্রাভেলিং অ্যালাউন্স যে জায়গায় আমি বোল্ড করে রাখছি এইগুলো দেখাই। ট্রাভেলিং অ্যালাউন্স ওই একটু আগে আমি বলছিলাম যে আপনাকে যে ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, একদম শুরুর যে ম্যাটটা ওইখানে যদি কিছু দেয়, হুম। সেইখান থেকে আপনার যদি খরচ এটুকু হবে। মানে আনস্পেন্ড যে পোর্শনটা, শুধুমাত্র সেইটা আসবে। তাহলে আমার এই যে হুম। এক্সেমটেড কি পর্যন্ত, অ্যাকচুয়াল এক্সপেন্স পর্যন্ত এক্সেমটেড, বাকিটা ইনকামে আসবে।
সেইটা কোথায় হুম, বলছে? সিক্স শিডিউল পার্ট 1 প্যারা 14, এইটা এই হুম, জায়গা বলছে, রেফারেন্সটা এটা। তারপরে যদি ইন লিউ অফ স্যালারি ওয়েজেস পরিবর্তে কোনো কিছু পায়, এটা স্পেশাল অ্যালাউন্স। এই দেখেন, স্পেশাল অ্যালাউন্স এটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবার ক্ষেত্রে কিন্তু আছে। এটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল কিছু অ্যালাউন্স দেয়। যদি ইফ নট স্পেন্ড অফিসিয়াল পারপাস, যেটা কিছু বেনিফিট, কিছু আপনাকে স্পেশাল অ্যালাউন্স দিয়েছে, যেটা আপনি খরচ করার পরে থেকে গেছে, যদি পুরোটাই কোম্পানির পারপাসে ইউজ না হয়, যেই টাকা বেঁচে যাবে সেই টাকাটাই আপনার ইনকামে চলে আসবে। যেমন আপনাকে অফিসিয়াল কাজে পাঠাইছে দেশের বাইরে, দেশের বাইরে অফিসিয়াল কাজে আপনাকে 1 লাখ টাকা দিয়ে পাঠাইছে। এখন যদি আপনি ওইখান থেকে দেখা গেলো যা খরচ করছেন, ওইটার তো আপনার বিল ভাউচার এসে কোম্পানিতে জমা দিতে হয়। জমা দিয়েছেন আপনি 40,000 টাকার বিল, তো 60,000 টাকা থেকে যাইছে, ওই 60,000 টাকা আপনার ইনকামে দেখাতে হবে। হুম, যদি না আপনি কোম্পানিতে ফেরত দেন, কোম্পানিতে ফেরত দিলে তো আর দিতে হচ্ছে না। হুম, যদি ফেরত না দেন, সেটা আপনার ইনকামের ভিতর চলে আসবে। তারপর ইনকাম আর্ন ফ্রম এমপ্লয় শেয়ার স্কিম দেখাচ্ছি, ইনসেন্টিভ বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, কমিশন, লিভ এমপ্লয় কন্ট্রিবিউশন, এইগুলো অ্যাজ ইউজুয়াল আছে। যে কার ফ্যাসিলিটিটাকে দেখাইছি। এইটা দেখেন, অ্যাপ্রুভড পেনশন ফান্ড, পেনশন ফান্ডের অ্যামাউন্ট পুরোটাই এক্সেমটেড। যারা পেনশন ফান্ড পান হুম, তাদেরটা পুরোটাই এক্সেমটেড। গ্র্যাচুইটি 2.5 কোটি টাকা পর্যন্ত এক্সেমটেড। তারপর আরেকটা আছে এখানে দেখেন, এই যে ইন্টারেস্ট রিসিভড অর অ্যাক্রুড অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের পরে অনেকে ইন্টারেস্ট পান, যে টাকা জমা রাখে ওইখান থেকে একটা ইন্টারেস্ট আসে। তা এই ইন্টারেস্টটা আপনার কতটুকু পর্যন্ত এক্সেমটেড সেটা বলে দিয়েছে। দেখেন, এক্সেমটেড আপ টু 33% অফ টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বিফোর কনসিডারিং দ্য ইন্টারেস্ট ফ্রম আরপিএফ। যে ট্যাক্সের ক্লাস নিয়ে সে আছে আজকে? সোহেল ভাই, ওই যে ট্যাক্সের ক্লাস কে নেন, আমি তো না, জানি ও না। ও ও আগে ছিল এখন নাই। ওকে, তা ওই ট্যাক্সের ক্লাস জেনেন। এই জায়গা আপনার টোটাল টোটাল যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এই ইন্টারেস্ট ইনকাম কনসিডার করার আগে যে ইনকাম, তারপর 33% কাটলে যদি আপনার ওই ইন্টারেস্ট ইনকামের থেকে বেশি হয়, তাহলে এই এই পর্যন্ত এটা এক্সেমটেড। মানে আপনি ধরেন ইন্টারেস্ট পেলেন হচ্ছে 1500 টাকা, এখানে দেখাই হুম, 1500 টাকা, আর আপনি এইখানে এক্সেমটেড পাচ্ছেন 33% পর্যন্ত। তা আপনার অ্যাকচুয়াল ইনকাম আছে ধরেন 1 লাখ, তাহলে 1 লাখের হুম। 33%, এটা 33,000। ইন্টু এটা পয়েন্ট দি, এই 33,000। ইন্টু দি এখানে 33,000। কি হলো? হ্যাঁ, 33, যাই হোক, এটা আসতেছে কাজে না। 33,000 তো, হ্যাঁ। এই ধরেন এইটা আসলো, হ্যাঁ। ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার যেহেতু এই এক্সেমটেড পরিমাণ বেশি, সেই সেহেতু এইখানে আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আসবে না। মানে আপনার এক্সেমটেড হচ্ছে যে ইনকাম ফ্রম যে অংশ আছে তার 33% পর্যন্ত এক্সেমটেড, এর বেশি থাকলে তখন ইনকামে আসবে, আদারওয়াইজ আসবে না। হুম, তারপর হচ্ছে, হ্যাঁ, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল এগুলো দেখানো হয়ে গেছে। এই মেইন মেইন যে ফোকাসিং পয়েন্টগুলো ছিল, এইটা। এখন ভাই এই জায়গায় ম্যাক্সিমাম গুলো এইটাও দেখাই দিছি। তারপরে স্যালারি ইনকাম এগুলো তো স্পেসিমেন্ট ছিল, কয়েকটা স্যাম্পল ছিল যে গভর্নমেন্ট এমপ্লয়ি কেমন হয় আর প্রাইভেট এমপ্লয়ি কেমন হয়। এখন যে ম্যাথ গুলো দিছি ওইখানে ওই যে কয়েকটা আছে কিন্তু আপনার এই প্র্যাকটিস করার জন্য যেগুলো দিছিলাম, এখন ওইগুলো প্র্যাকটিস করে ওইখান থেকে প্রবলেম বের করে বলতে হবে যে কোনটা কোনটায় সমস্যা আছে। আর এইখানে বাংলার ভিতরও কিছু কিছু ম্যাথ ছিল যেগুলো আগের দিন কিছু দেখেছিলাম। আর নেক্সট ডেটা এই যে শনিবারের দিন এইখানে কিছু এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি রিলেটেড কিছু ম্যাথ আছে, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি রিলেটেড এটা এটা আছে। ঠিক আছে, তা আপনার এই যে ডিটেলস ম্যাথ প্র্যাকটিস করার জন্য কিছু ওই যে ম্যাথ প্র্যাকটিক্যাল সিনারিও বেস কিছু ম্যাথ পাঠিয়ে দিয়েছিলাম, এইগুলো দেখে আসলে কোশ্চেন করলে তখন ইজি হতো, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। নাহলে তো আমি হুম। বলে যাচ্ছি, তারা কি বুঝতেছে আমি নিজে জানি না। হ্যাঁ, হ্যাঁ। এখন শনিবারে আপনি এইখান থেকে বাংলা যে ম্যাথগুলা, অথবা যে ইসের ইংলিশ যে ফুল ফেলে যে আমি তো কেস কেস বেসিসে ম্যাথগুলো দেখালাম, প্রত্যেকটা হুম, হুম। সেকশন ওয়াইজ যে কথাগুলো আছে কথার সাথে রিলেটেড করে যে ম্যাথগুলা। এখন এই ফুল দেখাচ্ছে ফেলে, এখন ওই ওই শোনো, ওই ম্যাথ গুলো প্র্যাকটিস করার জন্য
হ্যাঁ। ধরো তো আমাদের ভিডিওতে আছে, হ্যাঁ। ওই অঙ্কগুলো ওইগুলো আমরা দেখবো কেমনে? ধরো ভিডিও গেল, আবার প্র্যাকটিস করার জন্য ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবো আমরা। হ্যাঁ, ভিডিও দেখে দেখে। আর একটা তো আমি বই বলে দিছিলাম, বইয়ের কিছু নাম বলে দিছিলাম, এগুলো তো কালেক্ট করতে হবে। ওই বইতে তো ম্যাথ আছে, ওই ম্যাথগুলো, ওই ম্যাথ। ওই বইতে ম্যাথগুলো পড়ে আসলে, ওই করে আসলে জিজ্ঞেস করলে ক্লিয়ার হয়ে যেত। আমি যেগুলো দিচ্ছি, আমি তো কোনো একটা বইতে ছবি তুলে দিই, বই তো আছে হুম অনেকগুলা, ঠিক আছে? এতগুলো বই তো আপনাকে হুম দেখে দরকার নাই যে কোনো। এই জন্য আমি কিনতে বলছিলাম লাল বাহাদুর অধিকারী, যেটা হচ্ছে আপনার এই যে আমি যে লেকচার শিট গুলো বানাই, ওইখান থেকে, ওইখানে তো অনেক ডিটেলস অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? আমি জাস্ট ওইখান থেকে কিওয়ার্ড ধরে 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 সাজাচ্ছি যাতে মনে রাখার জন্য, যারা দেখবে একবারে ধরতে পারে। এই লাল বাহাদুর হ্যাঁ অধিকারী কি বইটা কি নতুন নতুন এটা, হ্যাঁ, নতুন তো, আপনার তো চেঞ্জ নাকি হয় না প্রত্যেক বছর। নতুন লেটেস্টটা সেশনে কিনবে, বেরোইছে, লেটেস্টটা। বেরোয় এটা নাকি পুরাতন একটাই বই? না না, এটা প্রত্যেক বছর বেরোয় এটা। হুম লাল বাহাদুর অধিকারী কিনতে বলছিলাম, এটাতে আপনার, হুম হুম এটা বাংলায় আছে, ঠিক আছে? আর একটা কিনতে বলছিলাম যে ওই যে হুম। নিখিল চন্দ্র শীল, মানে আমাদের এই যে আমাদের সিএতে যে যে বইটা প্র্যাকটিস করে সিএর স্টুডেন্টরা, হ্যাঁ, ওতে আপনার ডিটেলসটা আছে ম্যাথমেটিক্স সহ। তো এইগুলো হতো কি, আমি এই যে বলে দিচ্ছি, বলার পর ওইখান থেকে পড়তো, পড়লে একদম ক্লিয়ার হয়ে যেত। নাহলে শুধু আমি বলে গেলাম, শুনে গেল, কাজ হবে না কিন্তু এতে। আর আমি তো সিনারিও বেসিস আপনার ম্যাথমেটিক্স দেখাচ্ছি, কিন্তু এইগুলো তো আপনার ওইখানের বইতে ঢুকে রিলেট করে পড়তে হবে, তখন না এগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে ভাই? সোহেল ভাই, ভাই তাহলে আজকে এটা এই পর্যন্ত ই করতেছি। শনিবারে ওই ম্যাথগুলো ওনারা দেখে আসলে, তারপর ওইটার পরে কি কি যার যার কোশ্চেন আছে ওইটা ক্লিয়ার করে দিব। আর রিটার্নের সাথে কোথায় কোথায় রিলেট হচ্ছে এটা তো দেখিয়ে দিচ্ছি এট দ্য সেম টাইম।